উনি যাচ্ছেন। হ্যাঁ দেখো, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যিনি ভাবি এখানে এসেছেন সেখানে এবং কার্তিক মহাশয় পৌঁছেছেন এবং রবীন্দ্র ঘোষ রয়েছেন এবং কার্তিক মহাশয় রবীন্দ্র ঘোষের সঙ্গে এবং গত পরশু দিনকে বেনাপোল সীমান্ত পেরিয়ে এসছেন এবং কথা বলে নেবো। অত্যন্ত কৃতজ্ঞ আমরা যে কাজগুলো করছি মানবাধিকারের ছায়াতলে। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আজকে অভিভূত হয়েছি। আপনারা সবাই এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য, আমার প্রোটেকশনের জন্য কথা বলছেন, আমার নিরাপত্তার জন্য কথা বলছেন, সেটা তো অবিস্মরণীয়। অর্থাৎ কার্তিক আজকে আপনি রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে এলেন। রবীন্দ্রবাবু বাংলাদেশে যেভাবে নির্মম অত্যাচার হচ্ছে এবং ওই রকম একজন আইনজ্ঞ, এরকম একজন বয়স্ক মানুষ, তিনি যখন দাঁড়িয়েছিলেন তাকে হুমকি দেওয়া হয়েছে। মানবাধিকারের চরমতম নির্লজ্জ বাংলাদেশের ভূমিকা, এবং সেখানে আমাদের চিন্ময় কৃষ্ণপ্রভুকে যেভাবে রবীন্দ্র ঘোষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তার খাদ্য, তার ঔষধ যারা দেবেন তাদেরও গ্রেপ্তার করেছেন। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি লড়াই করেছেন এবং 2 তারিখেও তিনি অ্যাপিয়ার হবেন। ওনাকে ধন্যবাদ নয়, ওনাকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। এরকম মানুষ আছেন বলে আজও আমরা বেঁচে আছি। 2 তারিখেও তিনি দেশদাসে যাবেন এবং লড়াই করবেন এত প্রতিবন্ধকতা সত্ত্বেও, কি বলবেন? আমাদের সবার শুভেচ্ছা ওনার সঙ্গে থাকবে। আমরা এটা আজকে এই করুণ দৃশ্য, ওনার যে এই অবস্থা, আমরা দিল্লিতে জানাবো, আমি নিজেই জানাবো ওনার এই রকম পরিস্থিতিতে আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াবো। নিরাপত্তার বিষয়ে কি দিল্লিকে জানাবেন? নিরাপত্তা বিষয়ে এর আগে আমরা জানানো হয়েছে, ওনারা বলছেন যে আমরা ব্যবস্থা করছি, কারণ আন্তর্জাতিক একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা ওরা চিন্তা ভাবনা করছেন। সংখ্যালঘু হিন্দুরা যেভাবে বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন, তাদের পাশে আপনারা কিভাবে থাকার কথা ভাবছেন? আমাদের ওখানে অনেকগুলো সেন্টার আছে বাংলাদেশে, এবং আমরা পশ্চিমবঙ্গবাসী এবং আপনারা সবথেকে আপনাদের ধন্যবাদ যে মিডিয়া এইভাবে দাঁড়িয়েছেন বাঙালি হিন্দুর পাশে। এটা আজকে নতুন ভাবে আমরা দেখছি, এর আগে এরকম দেখিনি মিডিয়ারা এইভাবে দাঁড়িয়েছেন। তো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনার পাশে দাঁড়ান। আর মিডিয়া, সংবাদপত্র, এটা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারাই তো তুলে ধরবেন। আজকে আপনারা যারা তুলে ধরছেন তাদেরকেও নানা রকম ভাবে হেনস্থা, ভয় দেখানো হচ্ছে। আজকে এই ভয়কে ত্যাগ করে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। পশ্চিমবঙ্গবাসী আছে, এর আগেও বাংলাদেশের মানুষকে যেভাবে আশ্রয় দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সময় যখন আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী 71 সালে যে লড়াই করেছিল, সেই লড়াই বাংলার প্রত্যেকটা মানুষ তাদের সাহায্য করেছিলেন। আমরা নিজেদের খাবার ভাগ করে দিয়ে তাদেরকে রক্ষা করেছিলাম। তার ফল আজকে এটা হচ্ছে। আর এই ফলটা হচ্ছে একটা ধর্মগ্রন্থ, একটা মতবাদ, এমন একটি মতবাদ যে মতবাদটা বিশ্বাসী অবিশ্বাসী দুটো ভাগে ভাগ। যেভাবে সাহস জোগালেন, আমরা ওনার বাড়িতে এসে ওনাকে আমি টেলিভিশনে দেখছিলাম, আবার ওনার থেকে একটু মানে ইন্সপায়ার হওয়ার জন্য এসেছি। আমরা তো ধরো ভারতবর্ষে আইনের মধ্যে পশ্চিমবাংলাকে স্বাধীন করার জন্য লড়ছি, উনি তো বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে লড়ছেন। আর লড়ছেন শুধু না, মানে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা বাংলাদেশে থেকেই বাংলাদেশের এই অত্যাচারের বিরুদ্ধে লড়বো। একটা মানব অধিকারকে স্টেবলিশ করছেন। মানব অধিকারের নামে গল্প হয়, কিন্তু মানব অধিকারকে উনি এস্টাবলিশ করছেন বাংলাদেশে। এটা পৃথিবীর মানুষ উনাকে দেখছে, দেখে ইন্সপায়ার হচ্ছে। আমার সৌভাগ্য উনি আমার ব্যারাকপুরে আছেন, উনার ছেলে এখানে থাকে। আমার এটা সৌভাগ্য আজকে উনার সঙ্গে আমার দেখা হলো। দেখুন, আমি তো রাজ্য সরকারকে, স্টেটকেও বলবো কি যতদিন উনি আছেন উনার একটা প্রোটেকশন দেওয়া দরকার আছে। কেন, এখানেও তো জিহাদিদের অভাব নেই। রাতারাতি কতগুলো জিহাদিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ,
আর ওদিকে সব সাধু মহাত্মাদেরকে জেলে ঢুকে দিচ্ছে। তো এখানে স্টেট এজেন্সি ওনার নিরাপত্তা দেওয়া দরকার আছে। আর যদি স্টেট এজেন্সি না করে আমরা নিশ্চিতভাবে সেন্ট্রাল এজেন্সিকে বলবো, কথা বলবেন নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো কি উনাকে যতদিন উনি ভারতবর্ষে থাকবেন উনাকে সেফটি সিকিউরিটি দেওয়া হোক।